সুপ্রিয় দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সিডিপ্যাপ হোম কেয়ার নিয়ে কথা বলবো, কারণ এই দুটো বিষয় নিয়ে এই বিষয়টি নিয়ে আমাদের কমিউনিটির ভেতরে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, যথেষ্ট বিতর্ক রয়েছে। আজকে আশা করি এই ধোঁয়াশা এবং বিতর্কের অবসান ঘটাতে আমরা পারবো, এই কারণে যে আজকের অনুষ্ঠানে এক্সক্লুসিভলি শুধুমাত্র সিডিপ্যাপ হোম কেয়ার নিয়ে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তির সঙ্গে, যিনি পিপিএল-এর ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সুতরাং আজকেই এই বিষয়টি নিয়ে আশা করি আমাদের কমিউনিটিতে যে ধরনের মতানৈক্য বিতর্ক রয়েছে সেটা সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের যাদের এই সিডিপ্যাপ বা হোম কেয়ার নিয়ে বা প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারেন। সেগুলো আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরে আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধায় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আগেই বলেছি, পিপিএল ফ্যাসিলিটেটর অ্যাডমিনিস্ট্রেটর বেস্ট কেয়ার ইনকর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল আমিন রাসেল। সৈয়দ আল আমিন রাসেল, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ রানা আহমেদ, এবং টিভিএন 24 এর সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সারাদিন অফিস করে কর্মক্লান্ত হয়ে রোজা থেকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং এমন একটি বিষয় আজকে আমরা আলোচনা করব যেটি নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে নানান রকম বিতর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে, আমরা দেখেছি। সুতরাং আশা করব যে আজকে যেহেতু আপনি সরাসরি এই পিপিএল-এর ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছেন এবং তাদেরই একটা এজেন্সিতে কাজ করছেন, বেস্ট কেয়ার ইনকর্পোরেশনে, সুতরাং আপনি যতটা সত্য তথ্য তুলে ধরতে পারবেন, নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে পারবেন, যেটা হয়তো আমরা এতদিন অনেক সময় সিপিএ দিয়ে বা আইআরএস এনরোল্ড এজেন্টের দিয়ে যে কথাগুলো আমরা বলাতে চেয়েছি কিছুটা হয়তো গ্যাপ থাকতে পারে। তো আজকে এই কারণে যে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সিডিপ্যাপ ও হোম কেয়ার সম্পর্কিত সব বিতর্ক এবং ধোঁয়াশার অবসান আশা করি ঘটবে। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে আমি করতে চাই, যেটা আমরা বলছি যে আমাদের সিডিপ্যাপ নিয়ে কমিউনিটির মধ্যে নানা রকম বিতর্ক আছে, এবং কোনো সার্ভিস প্রোভাইডার তার সদস্যদেরকে বলছেন যে 1 এপ্রিলের পর সিডিপ্যাপ থাকবে না, পিসিএতে আসো, লেকচার প্রশিক্ষণ নাও, ইত্যাদি ইত্যাদি নানা রকম অভিযোগ আমরা শুনতে পাই। আজকেও আমাদেরকে টেলিফোন করে বলেছে। তো আজ আপনি এখানে এসেছেন, আপনার কাছ থেকে আসলে প্রকৃত তথ্যটা আমরা জানতে চাই যে 1 এপ্রিল থেকে কি হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে 1 এপ্রিল থেকে আপনার পিপিএল সিডিপ্যাপের প্রোগ্রামটাকে হ্যান্ড ওভার করছে, মানে পিপিএল-এর পুরো সিডিপ্যাপ প্রোগ্রামটাকে নিয়ে নিচ্ছে স্টেট ওয়াইড। তো এখানে একটি মাত্র কোম্পানি নিয়ে নিচ্ছে। আপনি হয়তো জানবেন যে নিউ ইয়র্ক স্টেটে 700-র কাছাকাছি বা 650-র উপরে আপনার এজেন্সি আছে। তো আপনার এই এজেন্সিগুলো সারা স্টেট ওয়াইড এই সিডিপ্যাপের প্রোগ্রামটা রান করতো দীর্ঘ বছর, বিগত বছরগুলো। কিন্তু আপনার সিডিপ্যাপের এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা হলো, যেমন ধরেন, তার আগে একটু বলি, প্রথমত যে সিডিপ্যাপ প্রোগ্রামটা বন্ধ হচ্ছে না, সিডিপ্যাপ প্রোগ্রাম কন্টিনিউ করছে। হ্যাঁ, এটা গভর্নমেন্টের খুব বড় একটা, ডিপার্টমেন্ট অফ হেলথের খুব বড় একটা প্রোগ্রাম, এটা বন্ধ হচ্ছে না কোনোভাবেই, এটা কন্টিনিউ করছে। কিন্তু যেটা বললেন যে একটা মাত্র এজেন্সিতে নিয়ে যাচ্ছে, এখানে একটা বিষয় হলো যে অনেকেই প্রশ্ন করছেন যে কেন এই ঘটনাটা ঘটলো। তো আমি যেটা মনে করি সেটা হলো যে সিডিপ্যাপ প্রোগ্রামে বেশ কিছু দুর্নীতি অনেক বছর ধরেই এটা চলে আসছে, এবং এটা গভর্নমেন্ট চেষ্টা করছিল নানাভাবে এটাকে প্রতিহত করবার জন্য, কিন্তু সে করতে পারেনি কোনো একটা কারণে, বা নানাবিধ কারণে করতে পারেনি। কিন্তু গত বছর আপনার এখানে আপনার নিউ ইয়র্ক পোস্টে কিন্তু পরপর 3টা সপ্তাহ খুব হেড নিউজ করে এটা নিয়ে, এবং লিড নিউজ হয়, এবং
সেখানে আপনার এই সিডিপ্যাপের নানা রকমের দুর্নীতিগুলো প্রমাণসহ তুলে নিয়ে আসে এবং সরাসরি তখন সে গভর্নরকে দায়ী করে এটার জন্য, যে গভর্নর এটা দায়িত্ব নিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করছেন না। এরপর থেকে কিন্তু পুরো ডিপার্টমেন্ট অফ হেলথ নড়ে চড়ে বসে আর কি, এবং এরপরে অনেকগুলো নিয়মকানুন আসে, কিন্তু সেটা আসলে এক্সিকিউট করতে পারেনি সেভাবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে পাশাপাশি আমি যেটা বুঝি ব্যক্তিগতভাবে সেটা হলো যে দেখেন যে এইখানে সিডিপ্যাপ প্রোগ্রামের সঙ্গে কিন্তু অনেকগুলো আপনার এমপ্লয় কাজ করতো, কয়েক হাজার এমপ্লয় কাজ করতো, এখানে মার্কেটে একটা বড় টিম কাজ করতো এই প্রোগ্রামটার সঙ্গে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা প্রোগ্রামকে, একটা এজেন্সিকে এভাবে প্রোগ্রামটা দেওয়ার আগে আরেকটু মাঠ পর্যায়ে কাজ করার দরকার ছিল আপনার ডিপার্টমেন্ট অফ হেলথের, কারণ এখানে বড় একটা অংশ কিন্তু কর্মহীন হয়ে পড়বে হ্যাঁ আমাদের সোসাইটিতে। এটা একটা কিন্তু ওরা তো বলছে যে ওরা নিজেরাও 5টা বড়তে অফিস খুলবে এবং সেখানেও 1200-র মতো মানুষকে চাকরি দেবে। এটা হলো কি যে এখন আসলে আপনার যেটা এখনো পর্যন্ত যেটা তারা করছে সেটা হলো যে অবশ্যই তারা আপনার একটা বড় অংশ একটা তারা করবে, তারা নিয়োগ করবে, কিন্তু 1200 কিন্তু তারা নিয়োগ করবে, পাশাপাশি 12,000 কিন্তু আপনার কর্মহীন হয়ে পড়বে আর কি। তো এটা একটা বিষয় কাজ করবে। তার পাশাপাশি আমরা এটাও সত্য যে আপনার সিডিপ্যাপে আপনার যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে ম্যাল প্র্যাকটিসগুলো চলে আসছিল, সেটা থাকবে না কোনোভাবেই, সেটা আর কন্টিনিউ করবে না। আপনি কি মনে করছেন যে এই যে প্রক্রিয়াটা চলছে বা যে ব্যবস্থাটা নিতে যাচ্ছে, একটা কোম্পানির কাছে যাচ্ছে, সেক্ষেত্রে কি দুর্নীতি হওয়ার কোনো আর সুযোগ থাকবে না? সেই ধরনের ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? হ্যাঁ, দুর্নীতি করার ব্যবস্থা থাকবে না। এই জন্য মানে অনেকগুলো কারণ আছে এটার সঙ্গে। যেমন ধরেন আপনার সবচেয়ে বড় যে দুর্নীতিটা হতো সেটা হলো যে আপনার দেখা গেছে যে আপনার পেরোলের ক্ষেত্রে ট্যাক্স আপনার অনেক বড় বড় এজেন্সি দেখা গেছে যে আপনার ট্যাক্স কাটতেন না, অথবা আপনার 1099-এ আপনার ওনারা স্যালারি পে করছেন, যেটা আপনার মেডিকেড ফ্রডের মধ্যে পড়ে। হ্যাঁ, মেডিকেড সিস্টেমে আপনি কোনোভাবে 1099 দিতে পারেন না, W2-তে করতে হয়। এরকম অনেক ফ্রড এগুলো ছিল, এখানে এটা হবে না। অনেকে কি করতো জানেন, অনেকে করতো যে ফর এক্সাম্পল আপনার 70 ঘন্টা পাচ্ছে, তাই না, বাবা মার জন্য, দুজনের জন্য, সে দুটো এজেন্সিতে 70 ঘন্টা কাজ করছে, এখন কিন্তু একটা এজেন্সি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যেহেতু একটা এজেন্সি কন্ট্রোল করবে, পাশাপাশি আপনার 40টা আপনার ওরা আজ পর্যন্ত, আমি আজকেও দেখে এসেছি, আগে 31টা ছিল, আজকে তারা 40টা ফ্যাসিলিটেটর তারা নিয়েছে, এটা আরও বাড়তে থাকবে আর কি। আমার বিশ্বাস তারাও আপনার একটা নিয়মের মধ্যে, আগে যেখানে 700 ছিল সেখান থেকে 40টা এসছে, এবং আরও কিছু বাড়বে। হ্যাঁ, আমার মনে হয় আরও 20-25টা বাড়বে এখানে। তাহলে আপনি নিজে বলছেন যে এই ব্যবস্থার মধ্যে, সিডিপ্যাপ বা হোম কেয়ারের এই সার্ভিসগুলোর মধ্যে দুর্নীতি প্রচণ্ডভাবে ঢুকে পড়েছিল, সে কারণেই এই ব্যবস্থার আমূল একটা পরিবর্তন হতে যাচ্ছে। এবং যেটা আমরা দেখলাম যে নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ হেলথের 10 তারিখের একটা চিঠি দেখলাম আমরা, 17 জনকে এজেন্টকে এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে একটা সতর্কীকরণ চিঠি দিয়েছে, মানে যেটার বাংলা অর্থ করলে দাঁড়ায় যে বন্ধ এবং বিরত থাকো, যেটার ইংরেজির বাংলা যদি আমরা করি। তো এই যে সতর্কীকরণ যে চিঠিটা দিয়েছে, এই চিঠির যদি আপনার কাছে জানতে চাই গুরুত্ব কি, ভবিষ্যতে তাদের কি হতে পারে, এবং এই 17টি প্রতিষ্ঠানের মধ্যে আমাদের কমিউনিটি তথা বাঙালিদের কয়টি প্রতিষ্ঠান রয়েছে? ধন্যবাদ। আসলে আমি ওইভাবে ডিরেক্ট বাঙালি বেশি আমি দেখেছি। হ্যাঁ, বাংলাদেশি প্রতিষ্ঠান বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে। এখানে বিষয় হলো কি যে আমি যদি একটু দেখি যে আপনার লেক্সা প্রোগ্রামের জন্য, হ্যাঁ, যে PCA তারা যারা আপনার সিডিপ্যাপে ছিলেন, তারা সেই কনজিউমারগুলো তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে আপনার বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে। এটা অন্তত ঠিক যে আপনার সিডিপ্যাপ প্রোগ্রামে যারা ছিলেন, কনজিউমার যারা ছিলেন, পেশেন্ট যারা ছিলেন, তাদের একটা বড় অংশ কিন্তু আপনার লেক্সা বা PCA সার্ভিস পাওয়ার জন্য এলিজিবল। হ্যাঁ, এতদিন আমাদের কমিউনিটি চিন্তা করে নাই বা চিন্তা করার সুযোগ হয় না, তারা শুধু সিডিপ্যাপ নিয়ে কাজ করেছে, কিন্তু একটা অংশ আপনার লেক্সা মানে PCA সার্ভিসটা পাওয়ার জন্য তারা এলিজিবল। কিন্তু বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, সেটা ঢালাওভাবে যদি আপনি তাদেরকে আপনার ইনভাইট করেন যে তোমরা লেক্সাতে চলে যাও, তাদেরকে ট্রেনিং করাও, এবং কারণ হলো যে এটা তো আলটিমেটলি আপনার ইন্স্যুরেন্সের কাছে যাবে এটাকে আপনার ইভ্যালুয়েট করবার জন্য। ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ করলে না সে লেক্সাতে যাবে। এখন ওই ইন্স্যুরেন্সের কাছে তার PCA সার্ভিস, আবার ওই ইন্স্যুরেন্সের কাছে যদি আপনি লেক্সার জন্য অ্যাপিল করেন, তাহলে কি হচ্ছে, ইন্স্যুরেন্সের কাছ থেকে কিন্তু পুরো ডেটাটা কিন্তু ডিওএস কিন্তু পেয়ে যাচ্ছে যে কত % তার লেক্সাতে যাচ্ছে, কত % সিডিপ্যাপ সে মুভ করলো। তো এখন কিন্তু আপনার এই ডাটাগুলো পাইতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ
নিউ ইয়র্কে আপনার আমি যতদূর জানি সম্ভবত আপনার 61 বা 62টা আপনার কন্ট্যাক্ট আছে, যেটা আপনার হোম কেয়ারের আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এদের মধ্যে একটা কোম্পানি ছাড়া বাকি সবগুলোই কিন্তু এখন পিপিএলের সঙ্গে কন্ট্যাক্টে চলে গেছে অলরেডি। সো পিপিএল চাইলে এই ইনফরমেশনগুলো তাদের কাছ থেকে নিতে পারছে। হ্যাঁ, ডিওএস এই ইন্স্যুরেন্সের কাছ থেকে এই তথ্যগুলো নিচ্ছে। সেই তথ্যগুলো গভর্নমেন্টের কাছে যাইতে কোনো সমস্যা এখন হচ্ছে না। এই জন্য একটা বড় ধরনের কিন্তু এটা একটা অ্যালার্মিং, চাইলেই কিন্তু আপনার এভাবে করার কোনো সুযোগ নাই, এটা নিয়ে সাবধান হতে হবে। এবং পাশাপাশি যে চিঠিটা আসছে এটা কিন্তু আসলে আপনার একটা সতর্কীকরণ চিঠি, যে তুমি এটা করো না, করতে গেলে করলে তোমার লাইসেন্স রিভোক হতে পারে, তারপরে মেডিকেড ফরওয়ার্ড হলে যে বেশ বড় ধরনের প্রবলেম হয় এবং জেল জরিমানা হয়, সেটাও আমরা জানি আর কি। সো এই ধরনের ঝুঁকি তো আছে। তো আপনি যেটা বললেন যে আমাদের কাছে এই 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 2-1 দিন আগেও একজন ফোন করে বলেছে, একজন দেখা করে বলেছে যে এই সার্ভিস এজেন্সিগুলো তাদেরকে কিভাবে প্রভাবিত করছে, এবং সেক্ষেত্রে এমন প্রস্তাবও দিয়েছে যে কেউ হয়তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই পিপিএলের যে নিয়ম কানুন যেটা আছে সে হয়তো জানে, তারপরে সেটার প্রতি সে হয়তো শ্রদ্ধাশীল, কিন্তু তারপর তাকে বলা হচ্ছে যে কোনো সমস্যা নেই। এরকম একটা উদাহরণ যদি দেওয়া হয় যে তুমি তোমার বাবা মার সেবা করছো না, তুমি হয়তো অন্যজনের করছো, আর অন্যজন তোমার বাবা মাকে করছে, ভাইস ভার্সা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম প্রস্তাব দিচ্ছে যে চেকটা, তোমার চেকটা সে আমার চেকটা আপনার নামে হচ্ছে, আপনারটা আমার নামে হচ্ছে। এই যে এই ধরনের প্রলোভন দেখানো হচ্ছে, বা এই যে মিউচুয়াল করে চেক আদান প্রদানের যে ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ একজন আপনার চেক, একজন আরেকজনের চেক নিচ্ছে, আরেকজন আরেকজনের চেক নিচ্ছে, কিন্তু হয়তো তারা যে কোনোভাবেই হয়তো টাকা তুলে হয়তো তার কাছে দেবে। এই রকম যদি হয়েই থাকে, আপনি যেটা বললেন যে এখন হয়তো এই ধরনের বন্ধ হয়ে যেতে পারে, মানে দুর্নীতি বন্ধ হতে পারে, কিন্তু এই ধরনের যদি অবস্থা হয়, কারণ দুর্নীতির রাস্তা সবসময় খোলা থাকে, আমরা যারা অভ্যস্ত আছি অনেকেই তারা এটা করতে অভ্যস্ত হয়ে যায় এবং তারা বের করে ফেলে। সেক্ষেত্রে আপনাদের সুপারভিশনে এই জিনিসগুলো ধরা পড়বে কি না, ধরা পড়লে কি ধরনের শাস্তি হতে পারে? প্রথমত হলো যে আপনার এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো খুব ক্লোজ, কিন্তু খুব ক্লোজ আই আপনার এটা ডিওএইচের আছে, ডিপার্টমেন্ট অফ হেলথের আছে। কারণ হলো যে উদাহরণস্বরূপ আমি একটু বলি, সেটা হলো যে মনে করেন যে আমার বাবা কাজ আপনি করছেন, আর আপনার বাবার কাজ আমি করছি। তো এখন কি হলো, এখন আমার বাবা যদি দেখা যায় যে উনি অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু এই কাজের সময়টা আপনার ছিল এবং আপনি এখানে নাই, হ্যাঁ, আপনি ক্লক ইন করছেন কোনোভাবে, হ্যাঁ, এটা নিয়ে একটা প্রশ্ন আছে আমার, যেটা আমি বলবো এটা। আচ্ছা, তো করলেন, এখন দেখা গেল যে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন, অ্যাম্বুলেন্স আসলে হসপিটালে গেল, তাই না, এবং বড় ধরনের কোনো রকমের স্ট্রোক করলো, অথবা আপনার হার্ট অ্যাটাক করলো, অথবা আইসিইউতে গেল, তখন এটা ইনভেস্টিগেট হবে যে আমি তো, কারণ কি যে পিসিএটা হলো যে একজন ট্রেন্ড এইড, আর সিডিপিএফটা কিন্তু ট্রেন্ড এইড না, তার ফ্যামিলি মেম্বার, সে বাসায় থাকবে, বাসার কেউ না কেউ তাকে দেখাশোনা করবে, সে বাইরে যাচ্ছে না, কাজ করছে না, সে বাসায় দেখে তার ওই আপনার তার বাবা মাকে অথবা আত্মীয় স্বজনকে দেখছে, যাতে করে তার সেবার মাধ্যমে আপনার আমাদের হসপিটালগুলোতে প্রেশার কম পড়ে, তাই না, এই জন্য গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছে। কিন্তু পিসিএ হলো যে ট্রেন্ড এইড, এখন একজন ট্রেন্ড এইড যদি ওই অবস্থায় পাশে না থাকে, তাকে হয়তো তাকে ছোটোখাটো কোনো আপনার সহযোগিতা করতে পারতেন তাকে, হ্যাঁ, তো সেটা না করে উনি নাই, তো তখন কী হবে, ইনভেস্টিগেট হইলে কিন্তু সে তার মেডিকেড এটা ফ্রড, এবং মেডিকেড ফ্রড মানে এমনও হতে পারে তার আপনার আমি জানি না, মানে এমন গ্রিন কার্ড থাকুক বা মানে যে আইনগত যে ব্যাপারগুলো আছে, তাকে এটার মুখোমুখি হতে হবে, অবশ্যই হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটার সুপারভিশনে আপনারা ধরতে পারবেন, বা পিসি এর কথা বললেন যে ট্রেনিং নিয়ে যেতে হবে, তো এক্ষেত্রে যদি আমি আমার বাবা মায়ের সেবা করব ট্রেনিং, পিসিএ থেকে ট্রেনিং নিয়ে, তখন কি আমার বাবা মাকে আমি করতে পারবো? ওকে, ওয়েল, প্রথমত হলো যে আপনার নিজের ছেলে, ছেলের বউ, মেয়ের জামাই করতে পারবে না, সেটা আলাদা হাউসে থাকলেও করতে পারবে না, তাই না, এটা তখন কি হচ্ছে যে আপনার আসলে যারা মানে নিজের ঘরে তো থাকতে পারবেন, ইভেন আলাদা থাকলেও করতে পারবেন, হ্যাঁ, তো আপনার পিসিএটা হলো যে ট্রেন্ড সামন, যে বাইরে থেকে এসে করবে, কেমন, এটা হলো পিসিএটা। আর সিডিপিএফটা হলো ট্রেনিং লাগবে না, ঘরের কেউ করবে, হ্যাঁ, অথবা প্রতিবেশী করবে, অথবা আত্মীয় স্বজন করবে, এরকম কেউ।
আচ্ছা, তো আপনার কাছে যেহেতু আপনি ওই যে ক্লক ইন ক্লক আউটের কথা বলেছেন এ সম্পর্কে একটা প্রশ্ন করব, তবে অনেকক্ষণ ধরে কয়েকজন দর্শক আমাদের অপেক্ষা করছেন, আমরা তাদের ফোনগুলো নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম রেজাউল করিম চৌধুরী, আমি জামাইকা থেকে বলতেছি। জি। আমি আজকে প্রাণঢালা শুভেচ্ছা দিচ্ছি টিভিএন মামলা, টিভি এবং নানা ভাই আপনাকে। সত্যিকারে যে সিডিবাব যারা আজকে হ্যান্ডেল করবে পিপিএল এর, সে একজন ফ্যাসিলিটেটর, ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে আনছেন, আলামিন আছেন, যে অতি অতি অভিজ্ঞ সিডিবাবে এবং হোম কেয়ার উপরে। আমার একটি সংক্ষিপ্ত প্রশ্ন, আমি কি অপরাধ করেছি সিডিবাব থাকা সত্ত্বেও আমাকে এজেন্সি বলে আপনি লেকচারে চলে যান? আর সেকেন্ডলি তারা বলতেছে সিডিবাবে যদি আমি পিপিএল এ যাই আমার নাকি 28টা ফর্ম ফিল আপ করতে হবে, আমাকে ভয় দেখাইতেছে। এই দুটি প্রশ্নের আমি উত্তর চাই আলামিন নাসির সাহেবের কাছ থেকে। অনেক ধন্যবাদ জনাব রেজাউল করিম, আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনাকে একটু আগেই বলেছিলাম যে আমিও আপনাকে এই প্রশ্নটাই করেছিলাম যে এই ধরনের অনেক অভিযোগ আমাদের যারা সার্ভিস প্রোভাইডার আছেন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। এবং আপনি দেখলেন যে আমাদের লাইভ প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের মধ্যে একজন দর্শক আমাদেরকে এই প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আপনার উত্তর কি? ওয়েল, আপনার প্রথমত হলো যে তার প্রথম প্রশ্নের উত্তরটা বোধহয় আমরা দিয়েছি অলরেডি। তারপরেও আপনি একটু বলেন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে আপনার 28টা ফর্ম, আসলে সবচেয়ে মজার বিষয় কি যে তারা পিপিএল এর রেজিস্ট্রেশনের যে প্রসেসটা এত সহজভাবে করা এবং এত লেটেস্ট, এখানে কোনো কিছু লেখার কিছু নেই। হ্যাঁ, এখানে কারো কোনো কিছু লিখতে হবে না। আমি এটা আলোচনা করব আমার পরবর্তী স্টেপে বিস্তারিতভাবে যে আসলে কি করতে হবে। তো এখানে বেসিক্যালি আপনার কনজিউমার আসলে ওনার এখানে শুধুমাত্র একটা জায়গায়, যেহেতু কনজিউমার যিনি মানে পেশেন্ট যিনি, উনি কিন্তু হায়ার করছেন ওনার পিএকে। তো যেহেতু উনি পিএকে হায়ার করছেন, তো ওনার পিএর পার্টটাও শুধুমাত্র ওনাকে লিখতে হয়। আর বাকি সমস্ত কিছু উনি যখন আপনার ওনার মেডিকেল ইনফরমেশনটা দেন, সব কিছু এখান থেকে নিয়ে আসে ডাটাগুলো। হ্যাঁ, ডাটাগুলো নিয়ে এসে সব কিছু অটোফিল থাকে ফর্মগুলো। শুধুমাত্র আপনার যেহেতু পিএ হায়ার করছেন, পিএর ইনফরমেশনগুলো দিবেন এবং পিএর সাথে ওনার কী সম্পর্ক সেটা ওনাকে লিখতে হবে। এখানে লিখে ওই ডাটাটা সেভ করবেন, আর কোনো কিছু এখানে পূরণ করার কিছু নাই। এবং পিএর ইনফরমেশন বলতে শুধুমাত্র পিএর নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি এবং তার সাথে সম্পর্কটা কী এবং তার অ্যাড্রেস, এই জিনিসগুলো লিখতে হয়। ইসের ক্ষেত্রে যদি যাই, পিএর ক্ষেত্রে যদি যাই, পিএর ক্ষেত্রেও একই রকম। পিএর ক্ষেত্রেও কোনো কিছু পূরণ করার নাই, বেসিক্যালি সব কিছু অটোফিল। ইভেন যে 6টা আপনার হায়ারিং প্যাকেজ আছে, যেটা আগের এক্সিস্টিং এজেন্সিগুলোতে আমরা করেছেন, সেখানেও আসলে সব কিছু অটো চলে আসবে। ওনার ইনফরমেশনগুলো ওনার আগে যেমন ওনার হাতে লিখতেন সেটাও লিখতে হবে না, সব কিছু চলে আসবে এখানে। শুধুমাত্র যে জিনিসটা করতে হবে সেটা হলো যে ওনার পেমেন্ট ইনফরমেশনগুলো, যে ব্যাংকের নাম কি, রাউটিং নাম্বার এবং উনি ডিরেক্ট ডিপোজিট চাচ্ছেন কিনা, ওই বক্সগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ওনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, এটাই শুধু লেখা। আর কিছু বক্স আছে ওনাকে সিলেক্ট করতে হবে যে ওনার আসলে উনি কি আপনার নিউ ইয়র্কের সিটিতে থাকেন নাকি কাউন্টিতে থাকেন, ইয়ঙ্কার্সে থাকেন, উনি কি সিঙ্গেল ট্যাক্স ফাইল করেন, এটা তো আর আপনার অ্যাপে মানে ওয়েবসাইটে জানে না। এইগুলোকে সিলেক্ট করতে হবে। সুতরাং সব কিছুই অটোফিল এখানে পূরণ করার মতো। আর 28টা ফর্ম আমি আসলে শুনিনি, কখনো দেখিও না এই পর্যন্ত, আমি আজকে শুনলাম এটা। তাই না? তো আশা করি রেজাউল করিম সাহেব আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং প্রথম যে প্রশ্নটি করেছেন সেটির উত্তর ইতিমধ্যে দিয়েছেন। আপনি যদি পুরো অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই শুনেছেন। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমরা অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্য। কথা বলুন। ওকে জি, আমি কার সঙ্গে কথা বলবো? আমার তো প্রশ্ন করছে না। আপনি প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি। আপনার মোবাইলটি কানে নিন, যদি মোবাইলে কথা বলে থাকেন তাহলে মোবাইলটি কানে নিয়ে টেলিভিশন, জি আপনার টেলিভিশন যদি চালু থাকে ওটা বন্ধ করে দিন বা সাউন্ডটা কমিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ, আমি নাজমা বলছি বক্স থেকে। জি। আর প্রশ্নটা হলো যে এখন আমি স্থিতিতে আছি, এখন একটা কোম্পানি বলছে যে ওরা পিপিএল এ কাজ করবে। এখন আমি কি ওদের সাথে গেলে আমার কি কোনো প্রবলেম হবে? আমি পিপিএল এর সরাসরি যোগাযোগ করি নাই, আমি একটা কোম্পানির সাথে
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নাজমা। আপনি যে প্রশ্নটি করেছেন এটি নিয়ে বিস্তারিত আমরা এরপরে আলোচনা করব। তারপরেও আপনি যেহেতু বলেছেন আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছে জনাব আল-আমিন। ধন্যবাদ নাজমা আপনাকে। তো এখানে আপনার 3 ভাবে উনি রেজিস্ট্রেশন করতে পারেন। হ্যাঁ, প্রথমত হলো যে পিপিএল এ ফোন করে করতে পারেন। নাম্বার 2 হলো না, প্রথম কথা হচ্ছে যে উনি তো এখনো পিপিএল এর সাথে কোনো যোগাযোগ করেনি। এই গুরুত্বটা তাকে বোঝান যে আপনাকে পিপিএল এর সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, না, প্রথমত হলো যে নাজমা আপা, আপনার জন্য মেসেজ যেটা সেটা হলো যে আপনাকে 28শে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে পিপিএল এর সঙ্গে। 31শে মার্চ পর্যন্ত আপনি যে এজেন্সিতে আছেন সেখানে থাকবেন, ওই এজেন্সি আপনার পেরোল করবে এবং ওখানেই আপনি টাইমশিট জমা দিবেন। এপ্রিলের 1 তারিখ থেকে আপনাকে পিপিএল এর সঙ্গে কাজ করতে হবে এবং পিপিএল তখন থেকে আপনি টাইমশিট জমা দিবেন। আর এইটা রেজিস্ট্রেশন করবার জন্য আপনার যে কাজ করতে হবে 3টা ওয়ে আছে। নাম্বার 1 হলো যে আপনার পিপিএল এর ওয়েবসাইটে সরাসরি যে করা যাবে। নাম্বার 2 হলো যে পিপিএল এ ফোন করে করতে পারবেন। নাম্বার 3 হলো যে 40টা যে এজেন্সি আছে এই 40টা এজেন্সির কোনো একটাতে আপনি ফোন করে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা শেষ করতে পারবেন। অনেক ধন্যবাদ নাজমা, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং পুরো অনুষ্ঠানটি দেখতে থাকুন, অনেক ইনফরমেশন থাকবে। এখন আমরা একটু নেগেটিভ কথাগুলো, যে অভিযোগগুলো আছে সেগুলো বলছি, এর পরবর্তীতে আমরা এসে কি কি তথ্য আছে, কি কি বিষয়গুলো আছে, প্র্যাগমেটিক যে বিষয়গুলো সেগুলো আমরা কথা বলবো। আকরাম হাসান তিনি বলছেন হোয়েন উইল পিপিএল স্টার্ট অপারেটিং, এটা আমরা বলেছি, তারপরে একটু বলে দিই। আপনার আকরাম সাহেব, এটা পিপিএল শুরু করছে এপ্রিলের 1 তারিখ থেকে। তবে আমি একটু মেসেজ দিই, সেটা হলো আপনার আলবেনিতে কিন্তু মার্চের 1 তারিখ থেকে পিপিএল কিন্তু শুরু করে দিয়েছে এবং প্রথম আপনার পেরোলটাও তারা ছেড়েছে কিন্তু গত বৃহস্পতিবারে। কারণ আপনার পিপিএল এর পে ডেট হলো আপনার এভরি থার্সডে। সো এভরি থার্সডে তারা পেমেন্ট দিবে এবং একটা পেমেন্ট তারা অলরেডি ছেড়ে দিয়েছে। সো পিপিএল কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং সেটা হলো আপ স্টেটের জন্য এবং আমাদের নিউ ইয়র্কের জন্য এপ্রিলের 1 তারিখ থেকে। এপ্রিলের 1 তারিখের জন্য। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আকরাম হাসান সাহেব। আমাদের আরও অনেকেই টেলিফোনে আছেন, আপনাদের সবগুলো টেলিফোনই আমরা নেব, তবে একটু বিরতি নিতে চাই। বিরতির পর এসে আপনাদের ফোনগুলো নেব এবং যে তথ্যগুলো আছে সেগুলো আমরা সংক্ষিপ্ত আকারে হলেও আলোচনা করব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি পিপিএল ফ্যাসিলিটেটর সৈয়দ আল-আমিন রাসেল, অ্যাডমিনিস্ট্রেটর বেস্ট কেয়ার ইনকর্পোরেশন, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা বিরতির আগে বলছিলাম যে আরও অনেকেই টেলিফোনে আছেন, আমরা আপনার ফোনটি নিয়েই আমরা আলোচনায় আসতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আমার নাম হচ্ছে সুমন। জি রাসেল ভাই, আপনি তো হোম কেয়ারের কাজ করেন, তাই না? জি জি। তো টিভিএন 24 বিভিন্ন হোম কেয়ারের মানুষের আপনারা তো কোনো রিপ্রেজেন্টেটিভ না, আপনারা কিভাবে সবাই এগুলো অ্যাডভাইস দিচ্ছেন স্ট্রেট ফরওয়ার্ড, আর মানুষকে বলছেন এটা করবেন না ওটা করবেন না? আপনারা কি পালো ব্রেক করতেছেন না? আপনি সাজেস্ট করতে পারেন যে এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করবেন না ওটা করবেন না, এটা কিভাবে বলে আপনারা? এটা আমাকে একটু বোঝায় বলেন। কোনটা আপনার প্রশ্নটা ঠিক আমরা বুঝতে, আপনার প্রশ্নটা কি আসলে? প্রশ্নটা আপনার কাছে আপনার স্ট্রেট ফরওয়ার্ড সবাইকে বলছেন এটা করবেন না ওটা করবেন। হ্যাঁ, তো যেটা নিয়ম আছে সেটা নিয়মের কথাই তো আমরা বলছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কি আপনারা ডিএইচএস আর হিপালো ব্রেক করতেছেন না? আপনারা সাজেস্ট করতে পারেন, কিন্তু বলতে পারেন না এটা করবেন না ওটা করবেন না। তো যেটা নিয়মের আছে, নিয়মের বাইরে তো আমরা কোনো কিছু করতে পারছি না। আপনার কোনো প্রশ্ন নেই, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই যে একজন কেয়ার গিভার তার ক্লক ইন ক্লক আউট কীভাবে করবেন? ধন্যবাদ। এখানে পিপিএল এর অন্যান্য যে স্টেটগুলোতে যে সিস্টেম তারা চলছে, যেমন টাইম আপনার ইভিভি সিস্টেম, যেটা ইভিভি সিস্টেমের জন্য ওরা একটা অ্যাপ তৈরি করেছে, টাইম ফর কেয়ার। হ্যাঁ, তো টাইম ফর কেয়ারটাকে তারা ডাউনলোড করতে হবে তাদের মোবাইলে। তো এখানে বিষয় হলো যে আপনার যখন সে রেজিস্ট্রেশন করবে আপনার পিপিএল এর সঙ্গে, তখন 2টা রেজিস্ট্রেশন করতে হয়। একটা হলো কনজিউমারের জন্য, যিনি পেশেন্ট, আর একটা করবে হলো পিএর জন্য। কনজিউমারে যখন রেজিস্ট্রেশন করবে তার ইমেল আইডি এবং তার ফোন নাম্বারটা একটা হবে, আবার পিএর ফোন নাম্বার এবং ইমেল আইডিটা ডিফারেন্ট হতে হবে। দুজনের মানে 2টো ইমেল 2টো ফোন নাম্বার হতে হবে। এটা গেল। এখন পিএ যিনি কাজ করবেন তার ফোনে আপনার ওই অ্যাপটা উনি ডাউনলোড করবেন এবং এইখানে আপনার ইভিভি সিস্টেমে যেটা আছে সেটা হলো যে আপনার এই অ্যাপটা তার শুধুমাত্র ক্লক ইনের সময়, যখন ক্লক ইন করছেন এবং যখন ক্লক আউট হবেন, তখন এই 2 টাইমে তাদেরকে আপনার ট্র্যাক করবে যে সে কোন জায়গা থেকে সে আসলে ক্লক ইন ক্লক আউট করছে। এখানে একটা বিষয় হলো যে সেটা হলো যে আপনার
যখন সেই অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করার সময় তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার ফোন নাম্বার দিতে হবে, এইভাবে কিছু স্টেপগুলো আছে। এই স্টেপগুলোর জন্য যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে তাদের এপ্রিলের 1 তারিখে আগেই পিপিএল থেকে অথবা বেস্ট কেয়ার বা যারা ফ্যাসিলিটেটর আছে তাদের থেকে আপনার একটা নোটিফিকেশন যাবে তার ইমেইলে অথবা ফোনে যে তুমি অ্যাপটা ডাউনলোড করে ফেলো এবং ওরিয়েন্টেশনটা শেষ করে ফেলো। এটা তার একটা ক্লাসের ব্যবস্থা তারা করেছে, এটা অনলাইন ক্লাস, সেটা তাকে শেষ করতে হবে। এটা গেল। আর এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমি একটু বলে রাখি। সেটা হলো যে অনেকেই জানতে চান যে আপনার কেউ যদি ভুল করে ক্লক ইন না করতে পারে, ক্লক আউট না হইলো, তাই না, এবং টাইমটা অনেকে চেঞ্জ করতে চায়, অথবা অনেকে বলে যে আমি তো পেশেন্টের সঙ্গে বাইরে আছি অথবা পেশেন্টের কাজে আমি বাইরে গেছি। তো সব সিস্টেমগুলো কিন্তু আছে, হ্যাঁ, সব সিস্টেমগুলোই আছে যে আপনি যখন আপনি এই ভিডিওগুলো এসে দেখবে, 7টা ভিডিও ওদের আছে, ওদের পিপলের ওয়েবসাইটেই আছে দেওয়া। তো ওইখানে আপনার স্পষ্ট করে বলা আছে যে মানে উনি তো পেশেন্টের জন্য সুপার মার্কেটে যেতে পারে, ফার্মেসিতে যেতে পারে, পেশেন্টকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারে, হ্যাঁ, দেখা গেল তার কাজ শুরু করার আগেই সে ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তারের অফিসে বসে সে ক্লক ইন করবে, কোনো অসুবিধা নেই, এবং পেশেন্ট সেটাকে অ্যাপ্রুভ করবে যে এটা অ্যাপ্রুভ, আমি আমার সাথে আছে, আমার কাজ সে করে গেছে, হ্যাঁ, পেশেন্ট সেটা অ্যাপ্রুভ করবে। এই সিস্টেমগুলো কিন্তু আছেই। তো এখন যেটা হয় যে আমাদের যদি প্র্যাকটিস হয়ে যায় যে আমি প্রতিদিন তো ডাক্তারের কাছে যাব না, প্রতিদিন তার পেশেন্টের মেডিকেশন আনতে যাব না, তাই না, তো এটা ওরাও জানবে, তখন আপনার কোশ্চেন হতে অ্যারাইজ হতে পারে আর কি। কিন্তু যদি কেউ ভুলে যায় সেই সিস্টেম আছে, কারেকশন করার ব্যবস্থা, মানে কোনো সমস্যা নেই। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, একটু এবার প্রকৃত তথ্যতে আমরা আসতে চাই যে সিডিপ্যাপ এবং হোম কেয়ার সেবাটি যেটা আমরা বলেছি যে একটা মাত্র কোম্পানি পিপিএল এর নিয়ন্ত্রণে যাচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেক সদস্যকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আপনি একটু আগে বললেন 28শে মার্চের মধ্যে আমাদের নিউ ইয়র্কে। তো যদি এই সময়ের মধ্যে একটা বড় সংখ্যক কনজিউমার এই 28শে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারে, তাহলে তাদের সার্ভিস কি বন্ধ হয়ে যাবে? আপনার বা কি হবে? হ্যাঁ, এটা আসলে মানে গত 2 মাস ধরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি, তাই না, এবং একটা বড় অংশ বা বেশিরভাগ অংশই কিন্তু এখন রেজিস্ট্রেশনের এখনও পেছনে আছে, হ্যাঁ, প্রতিদিন এটা বাড়ছে, প্রতিদিনই কয়েক হাজার করে রেজিস্ট্রেশন কিন্তু হচ্ছে। এবং আপনার রেজিস্ট্রেশন করতে গেলে বেশ কিছু স্টেপ আছে, যেটা যদি সুযোগ দেন আমি আলোচনা করবো, সেই স্টেপগুলো কমপ্লিট করতে হবে তাদেরকে। এখন যদি সে রেজিস্ট্রেশন করলো, স্টেপগুলো কমপ্লিট করলো না, তখন কিন্তু সে কিন্তু আপনার কাজ শুরু করতে পারছে না। আবার যারা রেজিস্ট্রেশন একদমই করেনি 28শে মার্চের মধ্যে, তো এখনও পর্যন্ত কোনো মানে কি বলে এটাকে, মানে এখনও কোনো নোটিশ আসেনি যে আসলে এটা হবে। তবে আমি এটা বিশ্বাস করি যে এটা কন্টিনিউয়াস প্রসেস হবে, হ্যাঁ, 28শে মার্চের পরে তারা এই কাজগুলো আপনার চলতে থাকবে, এবং একটা নির্দিষ্ট টাইম, যেটা মেডিকেডের আগেও ছিল 28 ডেজের একটা ইয়ে ছিল, তো এর মধ্যে তারা যদি রেজিস্ট্রেশন শেষ করে তারা অবশ্যই সার্ভিসটা পাবে। আর যারা রেজিস্ট্রেশনটা পরে যে কাজ শুরু করবে, ওই কয়েকদিনের গ্যাপে সে পেমেন্টটা পাবে না। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে যদি তার অথরাইজেশনটা ইন্স্যুরেন্স থেকে যদি আগে দিয়ে দেয়, তাহলে হয়তো পেছনের কাজগুলো সে হয়তো করবে, পিপিএর তার পেমেন্টগুলো দিবে। এখানে অনেক বিষয়গুলো আছে জড়িত, সেটা আসলে আপনার একটা জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে। তা আপনি বলছেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে এই সেবা গ্রহণকারী যারা আছে পিপিএল এর সাথে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। তার মানে যদি আমরা একেবারে করগুনি হিসাব করি 2 সপ্তাহ আছে, ঠিক 2 সপ্তাহ, আজকে 14 তারিখ, 28 তারিখ, 2 সপ্তাহ 14 দিন আছে। তাহলে এই পর্যন্ত কি আপনি একটু বলতে পারবেন যে কি পরিমাণ সেবা গ্রহণকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন, বা কি পরিমাণ আমাদের এখানে এই হোম কেয়ার সেবা গ্রহণকারী কি পরিমাণ আছে, বা তার মধ্যে কি পরিমাণ এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে? আচ্ছা, তার আগে একটু আমি বলি, সেটা হলো যে এখানে বেশ কিছু রিউমার ছড়ানো হচ্ছে, হ্যাঁ, বা একটা মিসকনসেপ্ট যাচ্ছে আমাদের কমিউনিটিতে, যে বলা হচ্ছে যে 40টা যে এজেন্সি আছে, 40টা এজেন্সি যদি 3000 করে পেশেন্ট থাকে, তাহলে 1,20,000 পেশেন্ট তো এখানেই তারা রেজিস্ট্রেশন করে ফেলে দিয়েছে, বা 1000 করে থাকলে তো 40,000 পেশেন্ট অলরেডি রেজিস্টার্ড। বিষয়টা কিন্তু তা না, বিষয়টা এরকম হয়েছে, সেটা হলো যে ফর এক্সাম্পল বেস্ট কেয়ারের যে পেশেন্টগুলো আছে, বেস্ট কেয়ার কী করছে, তাদের আপনার যারা সিডিপ্যাপের পেশেন্ট আছে এদেরকে তারা চিঠি দিয়েছে, তাদেরকে ইমেল করেছে, হ্যাঁ, যে তোমরা এই 28 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করো, যদি কমপ্লিট না করো তাহলে তোমাদের আপনার হবে না, সার্ভিসটা কন্টিনিউ করবে না, অথবা সার্ভিস ব্রেক হবে। সো তোমাদেরকে এই পদ্ধতিতে তোমাদেরকে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। এখন আমি জানি যে এই বেস্ট কেয়ার না, শুধু আপনার অনেক এজেন্সিরই অনেক আপনার এক্সিস্টিং যে কনজিউমার আছে তারা এখনও রেজিস্ট্রেশনটা শেষ করতে পারেনি বা করেননি, এটা কিন্তু আছে। সুতরাং যারা আপনার কি বলে ফ্যাসিলিটেটর, তাদের পেশেন্টের ডাটাবেস যে আপনার পিপিএলকে দিয়ে দিয়েছে, তা কিন্তু বিষয়টা কিন্তু এরকম না।
এটা। আর প্রশ্নটা ছিল হলো আপনার যে কি পরিমাণ রেজিস্ট্রেশন আচ্ছা, করেছে। এক্সাক্ট ফিগারটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আপনার ওদের ওয়েবসাইটে গেলে আপনার যে ডাটাটা আমরা দেখতে পাই সেটা আপনার আজকে বোধহয় আমি দেখেছিলাম যে দুইভাবে এসছে। সেটা হলো যে একটা হলো হেলথ কমিশনারের ডাটা একভাবে এসছে, আবার আপনার ইসে। তো এখানে আমি যতদূর জানি সেটা আপনার প্রায় 100,000-এর কাছাকাছি। 1 লাখের মতো। তো মোট কত সেবা গ্রহণকারী ছিল? তার মধ্যে 1 লাখ করলো 3 লাখ, 3 লাখের কাছাকাছি, 2,93,000। এখানে একটা বিষয় আছে কি জানেন, 2,93,000, কিন্তু এখানে আপনার মানে কি বলে মানে অরিজিনাল পেশেন্ট ডেটাবেস, ওরা কিন্তু মেডিকেলের ধারণা সেটা হলো আরও নিচে। কারণ হলো যে অনেক পেশেন্টের আপনার যখন কি হয় যে পেশেন্ট একজন হসপিটালাইজড হলো, তখন তার আপনার যখন সে ব্যাক করে বাসায় আসবে তখন তার নতুন একটা অথরাইজেশন চলে আসে। তো যখন সে হসপিটালে যাচ্ছে তখন আপনার অথরাইজেশনটাও কিন্তু অ্যাক্টিভ থাকে। সো ওইখানে কিন্তু 2টা অথরাইজেশন, এরা কিন্তু 2,93,000 কিন্তু অথরাইজেশন কাউন্ট করছে, তাই না, নট দ্য টোটাল কনজিউমার। তো আমাদের আরও কিছু প্রশ্ন আছে যে পেশেন্টদের কি এই পিপিএল আওয়ার কমিয়ে দেবে কি না, এটা কতটুকু সত্য আমরা বলবো। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি হিলসাইড এভিনিউ থেকে আমি অভি বলছিলাম। জি জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিপিএল এর যে ক্লকিং ক্লকআউট টাইম শিটটা এটা নিয়ে। জি, ক্লকিং ক্লকআউট যে সিস্টেমটা পিপিএল এর, এটা নিয়ে একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি, এটা তো আমরা বললাম বোধহয় একটু আগে, প্রশ্নটা বোধহয় করেছি। কি প্রশ্ন বলুন তো? সেটা থেকে মনে করেন যে আমি মনে করেন যখন পিপিএলটা শুরু হবে তার মনে করেন যে আমি 1-1.5 মাস একটা টাইমে কাজ করলাম, মনে করেন 1-1.5 মাস পর মনে করেন যদি আমি চাচ্ছি যে আমার টাইমটা আমি চেঞ্জ করতে চাই, মনে করেন আমি সকাল শুরু করলাম, সকাল 10 থেকে কাজ শুরু করলাম, 1-1.5 মাস পর আমি চাইলাম আমি কাজটা বিকেলে বা রাত্রে করব, সকাল 6টা থেকে একটু করতে চাই, এটা আমি করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, এটা আপনি করতে পারবেন। আপনার জন্য একজন অ্যাসাইন অফিসার থাকবেন, হ্যাঁ, এবং আপনার ফ্যাসিলিটেটর যারা আছে তারা এটা নিয়ে কাজ করবে। আপনি কোনো একটা ফ্যাসিলিটেটরকে যদি সিলেক্ট করে থাকেন, সিডি প্যাপ ফ্যাসিলিটেটর, তাহলে সেই প্রতিষ্ঠানকে কল করলে ওরা আপনাকে সুযোগটা করে দেবে। অনেক ধন্যবাদ অভি আপনার প্রশ্নের জন্য। তো যেটা আমরা বলছিলাম যে আর একটা রিউমার আছে যে পেশেন্টদেরকে আওয়ার কমিয়ে দেবে পিপিএল। না, কোনোভাবেই না। কারণ কি যে এটা কিন্তু পিপিএল বা আপনার ফ্যাসিলিটেটর যারা আছে এদের হাতে না। আওয়ার কমানো বা বাড়ানো সম্পূর্ণ নির্ভর করে হলো ইন্স্যুরেন্সের উপরে। কারণ 6 মাস পর পর ইন্স্যুরেন্স যে আপনার তার যে ভিজিটটা দেয়, এই ভিজিটে তারা অ্যাসেসমেন্ট করে যে পেশেন্টের আসলে কোনো উন্নতি হলো কিনা। এমন হয় না যে আমার হেলথ কিছু ইস্যু আছে, আমার শরীরে পেইন আছে, এখন সেই শরীরে পেইনটা কমে গেছে, আগে যেখানে ছিল 7 আপনার পেইনের ইয়েটা সেটা 3-এ চলে আসে, তখন আমার আওয়ারটা কমতে পারে, তাই না। আবার যে ইস্যুগুলো ছিল, হেলথ ইস্যুগুলো ছিল, আমি হসপিটালাইজ হয়েছিলাম, এখন আমার 3 মাস পরে বা 6 মাস পরে আমি আরও বেটার ফিল করছি, তখন ইন্স্যুরেন্স এটা আওয়ারটা কমাতে পারে। আবার আমি খারাপের দিকে যাচ্ছি, বিশেষ করে যারা ক্রনিক পেশেন্ট আছেন বা বয়স্ক পেশেন্ট আছেন, এরা তো খারাপের দিকে যান অনেকে, তো তখন আবার আওয়ারটা বাড়তে পারে। সম্পূর্ণ ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ড করে। যেভাবে উনি এক্সিস্টিং এজেন্সিতে আছেন, ফর এক্সাম্পল 40 ঘন্টা আছে, 40 ঘন্টা নিয়েই উনি পিপিএলে যাবেন, যিনি কাজ করছেন তিনিই কাজ করবেন, এটার জন্য ওনার কোনো ট্রেনিং লাগবে না, যেভাবে আছে সেভাবেই এখন আপনার এভাবেই আপনার কাজ করবে। এখানে আর কমানো বাড়ানোর কোনো সুযোগ পিপিএলের নাই। তো এক্ষেত্রে যে কেয়ার গিভারদেরকে কি ওভারটাইম দেওয়ার কোনো সিস্টেম আছে বা তারা পাবে কি? ওয়েল, পিপিএল বলছে যে আপনার ওভারটাইম দিবে, কারণ আপনার ডিওএইচের সিস্টেম অনুযায়ী আপনাকে 40 ঘন্টার বেশি কাজ করলে অবশ্যই ওভারটাইম দিতে হবে। এখন প্রশ্ন হলো যে উনি আসলে কত ঘন্টা ওভারটাইম ক্লেম করবেন এবং কেন করবেন, এই ওভারটাইমটা জাস্টিফাই করতে হবে যে আমি আসলে 2 ঘন্টা পাচ্ছি, 42 ঘন্টা করছি, সেটা জাস্টিফাইড। এখন কেউ যদি 52 ঘন্টা উনি যদি মানে একাই কাজ করতে চান, সেটা আসলে জাস্টিফাইড করতে হবে যে এটা কেন, হ্যাঁ, তাদের সঙ্গে, এবং জাস্টিফাইডের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ওনাকে মানে ওভারকাম করতে হবে, আদারওয়াইজ এটা অ্যালাউ হবে না, তখন 2জন পিএ নিয়ে কাজ করতে হবে। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, যে কেয়ার গিভার সিটিতে কাউন্টিতে বা আপস্টেটে তাদের পেমেন্ট কিভাবে পাবেন? তাদের কি বেসিক পেমেন্টের সাথে বা অন্য কোনো সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ আছে কি? ওকে, তো প্রথমত হলো যে আপনার যারা সিটিতে আছেন, আপনার বড়গুলোতে একদম আওয়ার হলো $20 করে, $20.10 পার আওয়ার আপনার। এবং আপনার যারা কাউন্টিতে আছেন, আপনার লং আইল্যান্ডে এবং আপনার ওয়েস্টচেস্টারে, তাদের পেমেন্ট হবে হলো $19.50। হ্যাঁ, আর যারা আপনার স্টেটের মানে আপনার সিটির বাইরে,
আপ স্টেটে বা অন্য জায়গায় আছেন তাদের হবে হলো $18.10 করে। আচ্ছা, এটার সঙ্গে তারা যারা সিটিতে আছেন তাদের এটার সঙ্গে এবং মানে 3টা কাউন্টিতে এদের পাবেন হলো আরও 87 সেন্টস পার আওয়ার করে একটা ফ্লেক্স কার্ড পাবেন। হ্যাঁ, তারপরে আপনার এটা প্রায় $1 কাছাকাছি। তারপরে আপনার ছুটিতে গেলে তার একটা পয়সা পাবেন একটা নির্দিষ্ট টাইম কাজ করার পরে, তখন যদি তারা ছুটিতে মানে ভ্যাকেশনে যান অথবা অসুস্থ হয়ে পড়েন এটার জন্য তারা পেমেন্ট পাবেন। অনেকে আবার ফ্যামিলি লিভ দরকার হয়, সো ফ্যামিলি লিভগুলো আপনার এটা তারা পাবেন। হ্যাঁ, ওখানে তাদেরকে যখন একটা অফার লেটার দেবে, অফার লেটারে একদম সব কিছু ডিটেল থাকে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, 1 মিনিট সময় আমরা আপনাকে দিতে পারবো। এই লাস্ট প্রশ্নটা একটু করতে চাই যে ফ্যাসিলিটেটর এরা যারা পিপিএল এর সাথে কিভাবে কাজ করবে? যারা ফ্যাসিলিটেটর এরা যারা চুজ করছে পিপিএল, এরা আমি বললাম যে 40টা কোম্পানিকে চুজ করে নিয়েছে। এই 40টা কোম্পানির মধ্যে আপনার তারা এখন যে ট্রানজেকশনটা যাতে করে স্মুথ হয় এটা নিয়ে তারা কাজ করছে। হ্যাঁ, যখন একজন ফোন করছে কিভাবে সে ট্রানজেকশনটা করবে, কোথায় যে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা শেষ করবে, কোন কোন ডকুমেন্টসগুলো সেখানে লাগবে, সব কিছু তারা অ্যাসিস্ট করছে বিষয়। এবং যখন সে কাজ শুরু করবে, কাজ শুরু করার পরে তার হয়তো আপনার পে চেকটা ঠিকভাবে গেল কিনা, তার আপনার আওয়ারগুলো সে ঠিকমতো করলো কিনা, এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করবে। একটা মানে এখন তার এজেন্সি যেভাবে কাজ করছে এই 40টা বা যে কয়টা বাড়ে সেই কয়টা এজেন্সি পিপিএলের সঙ্গে থেকে ওই কনজিউমারগুলোকে তারা সহযোগিতা করবে। লাস্ট যেটা হলো যে 30 সেকেন্ডে আপনি শুধু বলবেন যে আপনি যেটা বললেন, যদি আমরা ধরে নিই 2,50,000-এর মতো লোকসেবা গ্রহণকারী আছে, 1 লাখের মতো রেজিস্ট্রেশন করেছে, বাকি 1 লাখও যদি বাকি থাকে, তারা যেহেতু রেজিস্ট্রেশন ছাড়া পরবর্তীতে তাদের সেবা গ্রহণ করার সমস্যা হয়ে যাবে, এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলেন। আমি তাদের জন্য বলবো যে আপনার যত তাড়াতাড়ি সম্ভব, এখনও সময় আছে, আপনারা রেজিস্ট্রেশন প্রসেস করে ফেলেন, খুব সহজ। পিপিএলের ওয়েবসাইটে গেলে আপনারা এটা করতে পারবেন আপনার। এবং আমাকে যদি আরেকটা মিনিট সুযোগ দেন সেটা আমি বলি, সেটা হলো যে রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সহজ। সেটা হলো যে প্রথমে কনজিউমারের রেজিস্ট্রেশন করতে হবে। কনজিউমারের কিছুই না, সবচেয়ে জরুরি বিষয়টা হলো আপনি আপনার পিএ যিনি কাজ করবেন সেটাকে আপনি সিলেক্ট করবেন এবং একটা এমওইউ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা সাইন করতে হয়, আপনি আগেও করেছেন, সেখানে আপনি নিচে যে সাইন করে আসবেন, এটা ম্যান্ডেটরি, এর ছাড়া কাজ করতে পারবেন না। পিএ রেজিস্ট্রেশন করতে হবে। পিএ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পিএর লাস্ট নেম এবং পিপিএল আইডিটা দিয়ে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার পিএর 6টা যে হায়ারিং প্যাকেজ আছে সেটা শেষ করতে হবে। কোনো কিছুই না, আমি বলেছি অলরেডি যে আপনার সব কিছু মানে অটো চলে আসবে, আপনার ইনফরমেশনগুলো আপনি শুধু ব্যাংক ইনফরমেশনগুলো এক্সট্রা অ্যাড করতে হবে এটার সঙ্গে। এর সঙ্গে সঙ্গে আপনার যে আপনাকে যে অফার লেটারটা দিল সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা সাইন করতে হবে আর কি। আর যারা বাংলা ভাষাভাষী আছে অবশ্যই চেষ্টা করবেন যে বাংলা ল্যাঙ্গুয়েজটা বাংলা দেওয়ার জন্য, তাহলে হবে কি যে বাংলা ভাষার একটা স্ট্রং একটা জায়গা তৈরি হবে এখানে। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ আল আমিন রাসেল, আপনি এই কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং যে সিডিপ্যাপ এবং হোম কিপার নিয়ে যে বিতর্ক বা ধোঁয়াশা ছিল, আশা করি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সেটার অবসান ঘটবে। আপনার এই চমৎকার আলোচনা এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দেয় আমরা সত্যি বৃদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে ধন্যবাদ আমাকে জানানোর জন্য। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, দর্শকদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা বেস্ট কেয়ারে আমি আছি, আপনারা বেস্ট কেয়ারে কল করতে পারবেন এবং আমরা চেষ্টা করব। এবং আপনারা জানেন এখন খুব হাই কল ভলিউম, আপনাদের হয়তো ওয়েট থাকতে হতে পারে, কয়েকবার কল করতে হতে পারে, ধৈর্য সহকারে। আপনি কি আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিতে পারবেন? জি জি, 5167313770। আমি আবার বলছি 5167313770। অনেক ধন্যবাদ আবারও সৈয়দ আল আমিন রাসেল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে সিডিপ্যাপ এবং হোম কেয়ার সম্পর্কিত যেসব বিতর্ক রয়েছে, সোশ্যাল মিডিয়াতেও ঝড় উঠেছে, এই সমস্ত বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই নিরসন হয়েছে এবং যেটি একদম বাস্তবসম্মত যে পিপিএলে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতেই হবে, তা না হলে আপনাদের সেবা পরবর্তীতে কি হবে সেটা কিন্তু বলা মুশকিল হয়ে যাচ্ছে। সুতরাং 28শে মার্চের মধ্যে প্রত্যেকেই যারা আমরা বাকি আছে তারা পিপিএলের সঙ্গে রেজিস্ট্রেশনটা করে নিই। তারপরে কি ওখানে গেলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। যারা এই ধরনের ধোঁকাবাজি করছে বা উল্টাপাল্টা কথা বা প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা দুধ কা দুধ পানি কা পানি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।